চলো রেকর্ডিং শুরু হয়ে গেছে। সো আজকে জীবন বিজ্ঞানের দ্বিতীয় পার্ট হবে, মানে সেকেন্ড ক্লাস হবে। ফার্স্ট পার্টটা যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই ফার্স্ট পার্টটা দেখে নেবে, তারপরে সেকেন্ড পার্টে আসবে, নয়তো কিন্তু বুঝতে পারবে না। সো চলো আমরা শুরু করি। দেখো, আগের দিন আমরা পড়েছিলাম যে উদ্ভিদের মূল অনুকূল অভিকর্ষবর্তী, অর্থাৎ উদ্ভিদের মূল সবসময় কী হয়, উদ্ভিদের মূল সবসময় মাটির নিচের দিকে বৃদ্ধি পায়, অর্থাৎ অভিকর্ষের দিকে বৃদ্ধি পায়। ওই জন্য উদ্ভিদের মূলকে বলা হয় অনুকূল অভিকর্ষবর্তী। অনুকূল অভিকর্ষবর্তী কেন বলা হচ্ছে? কারণ এটা এটা অভিকর্ষের দিকে বৃদ্ধি পাচ্ছে, ওই জন্য অনুকূল বলা হচ্ছে। আর প্রতিকূল কখন বলবো? যখন অভিকর্ষের বিপরীত দিকে, যেদিকে অভিকর্ষ তার বিপরীত দিকে যখন বৃদ্ধি পাবে তাকে বলবো আমরা প্রতিকূল অভিকর্ষবর্তী। বোঝা গেল? তাহলে উদ্ভিদের মূলকে আমরা আগের দিন বলেছিলাম অনুকূল অভিকর্ষবর্তী। আবারও বলছি আমি, উদ্ভিদের মূলকে আমরা আগের দিন বলেছিলাম অনুকূল অভিকর্ষবর্তী, কারণ উদ্ভিদের মূল মাটির নিচের দিকে অর্থাৎ অভিকর্ষের দিকে বৃদ্ধি পাচ্ছে, তাই উদ্ভিদের মূলকে বলা হচ্ছে অনুকূল অভিকর্ষবর্তী। মনে রাখবে। কিন্তু পরীক্ষায় যদি তোমাকে জিজ্ঞেস করে যে প্রতিকূল অভিকর্ষবর্তী চলন দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম বলো। প্রতিকূল অভিকর্ষবর্তী চলন দেখা যায় অর্থাৎ যে উদ্ভিদের মূল মাটির উপরের দিকে চলে আসবে, যে উদ্ভিদের মূল মাটির উপরের দিকে চলে আসবে। স্বাভাবিকভাবে আমরা কি জানি যে উদ্ভিদের মূল মাটির নিচের দিকে বৃদ্ধি পায়, অর্থাৎ অভিকর্ষের দিকে বৃদ্ধি পায়। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় যে এমন একটি উদ্ভিদের নাম বলো যার মূল মাটির উপরের দিকে উঠে আসে, অর্থাৎ যার চলন প্রতিকূল অভিকর্ষবর্তী, অনুকূল অভিকর্ষবর্তী নয়, ঠিক আছে, তখন তুমি কি উত্তর দেবে? দেখো, এই ছবিটা দেখতে পাচ্ছ তোমরা। দেখো, এই ছবিতে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে উদ্ভিদের মূলগুলো দেখো মাটির উপরের দিকে উঠে এসেছে। তাহলে কি এটা অনুকূল অভিকর্ষবর্তী? এটা কি অভিকর্ষের দিকে এসেছে? না, এটা কিন্তু অভিকর্ষের দিকে আসেনি, তাই এটা হয়ে যাবে প্রতিকূল অভিকর্ষবর্তী। তোমরা এই উদ্ভিদের নাম জেনে নাও, এটা হচ্ছে সুন্দরী উদ্ভিদ। ঠিক আছে, অর্থাৎ উদ্ভিদটা সুন্দরী সেটা নয়, নামই সুন্দরী। ঠিক আছে, বুঝতে পারছো? এটা একটা ম্যানগ্রোভ অরণ্যে পাওয়া যায় এমন একটা উদ্ভিদ। এটা কিন্তু সুন্দরবনে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে যদি পরীক্ষায় জিজ্ঞেস করে যে প্রতিকূল অভিকর্ষবর্তী চলন দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম বলো, তখন হয়ে যাবে সুন্দরী গাছ। ঠিক আছে, আর বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু এই মূলের চলন কোনভাবে কোন দিকে হয়? অভিকর্ষের দিকে হয়। ঠিক আছে, অভিকর্ষের দিকে হয়, মানে অভিকর্ষ যেদিকে সেই দিকে মূল বৃদ্ধি পাবে। তুমি একটা টবকে ফেলে দাও, মাটির উপরে টবকে ফেলে দাও, দেখবে শিকড়টা ঠিক নিচের দিকে চলে গেছে, অর্থাৎ অভিকর্ষের দিকে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এই সুন্দরী গাছের ক্ষেত্রে কিন্তু কেসটা পুরোটাই আলাদা। দেখো, নেক্সট আমরা পড়বো কিন্তু ন্যাস্টিক চলন। এতক্ষণ আমরা পড়লাম ট্রপিক চলন, এবার আমরা পড়বো ন্যাস্টিক চলন। দেখো, ট্রপিক চলনে কী হচ্ছিল? ট্রপিক চলনে উদ্দীপকের গতিপথ অনুসারে চলন হচ্ছিল। ঠিক আছে, ট্রপিক চলনে উদ্দীপকের গতিপথ অনুসারে, অর্থাৎ উদ্দীপক যেদিকে সেদিকে চলন। কিন্তু ন্যাস্টিক চলনে পুরোটা উল্টো হবে। ন্যাস্টিক চলনে কিন্তু ব্যাপারটা সেরকম হবে না। ন্যাস্টিক চলনে উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করবে, এখানে উদ্দীপকের গতিপথ অনুসারে নয়, উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করবে। কেমন সেটা চলো দেখে নিই। দেখো, ন্যাস্টিক চলনের মোটামুটি 4টে ভাগ আছে, চলো আমরা পরপর পড়ব। প্রথম ভাগটা হচ্ছে ফটোন্যাস্টিক চলন। দেখো, অর্থাৎ উদ্ভিদের চলন যখন আলোর তীব্রতার উপর নির্ভর করবে, আলোর তীব্রতার উপর নির্ভর করবে। বেশি আলোতে বেশি চলবে, মানে চলনটা দেখা যাবে, কম আলোতে চলনটা সেরকম দেখা যাবে না। যখন এরকম হয়ে যাবে তখন তাকে বলবো আমরা ফটোন্যাস্টিক চলন। চলো আমরা উদাহরণের সাহায্যে দেখে নিই। দেখো, এরকম একটা উদ্ভিদের নাম তোমরা দেখবে পুকুরে পদ্ম ফুল দেখেছো, সূর্যমুখী না দেখলেও পদ্ম ফুল আমাদের গ্রামের সবাই দেখেছে পুকুরে। দেখবে ওটা দিনের বেলায় কিন্তু ফুটে যায়, মানে পুরোটা ফুটে যায়, আবার যেই সন্ধ্যা হবে অর্থাৎ আলো কমে যাবে আবার কিন্তু মুদে যাবে বা বন্ধ হয়ে যাবে। তাহলে দেখছো তো, আলোর প্রভাবে উদ্ভিদের চলন হচ্ছে, একবার খুলে যাচ্ছে একবার বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের চলনকে আমরা কী বলবো? ফটোন্যাস্টিক চলন। এটি কার প্রভাবে হচ্ছে? এটি কিন্তু আলোর তীব্রতার প্রভাবে হচ্ছে। দেখো, সূর্যমুখীর এখানে ছবিটা দিয়েছি আমরা, সূর্যমুখী ফুলের ক্ষেত্রেও সেই একই কেস। আলোর ক্ষেত্রে এটা যখন আলো আসবে বেশি তখন কী হবে? এটা ফুটবে, আর যখন আলো চলে যাবে তখন এটা কিন্তু বন্ধ হয়ে যাবে বা মুদে যাবে, এরকম বলতে পারো তোমরা। ঠিক আছে, চলো আমরা নেক্সট দেখে নেব। নেক্সট থার্মোন্যাস্টিক চলন। এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে উদ্ভিদের চলন উষ্ণতার তীব্রতার উপর নির্ভর করবে, এখানে আলো নয়, উষ্ণতার তীব্রতার উপর নির্ভর করবে। চলো উদাহরণ দেখিনি আমরা। দেখো, টিউলিপ ফুল তোমরা সকলে দেখে থাকবে হয়তো। টিউলিপ ফুলের ক্ষেত্রে কী হয়? টিউলিপ ফুলের যে পাপড়িগুলো আছে সেগুলো অধিক তাপে খোলে। ঠিক আছে, যখন তাপমাত্রা বেশি হয়, যখন উষ্ণতা বেশি হয় তখন কিন্তু টিউলিপ ফুলের যে পাপড়ি সে পাপড়িগুলো কিন্তু খোলে, আবার কিন্তু যখন কম উষ্ণতা হয় তখন কিন্তু আবার মুদে যায় বা বন্ধ হয়ে যায় তোমরা বলতে পারো। ঠিক আছে, তাহলে আমরা দুটো চলন পড়লাম, দুই ধরনের ন্যাস্টিক চলন পড়লাম। কি কি? ফটোন্যাস্টিক চলন এবং থার্মোন্যাস্টিক চলন।
চলো নেক্সটে যে চলনটা পড়বো সেটা হচ্ছে সিসমোনাস্টিক চলন। এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে উদ্ভিদের চলন কোন তীব্রতা মানে কোন ধরনের তীব্রতার উপর নির্ভর করবে দেখো, স্পর্শ, ঘর্ষণ, বায়ু প্রবাহের তীব্রতা, এইসবের প্রভাবে যখন উদ্ভিদের চলন হবে তখন তাকে আমরা বলবো সিসমোনাস্টিক চলন। চলো আবারও শোনো, স্পর্শ, ঘর্ষণ, বায়ু প্রবাহের তীব্রতা এসবের প্রভাবে যখন উদ্ভিদের চলন হবে তখন তাকে আমরা বলবো সিসমোনাস্টিক চলন। আচ্ছা, এইসবের প্রভাবে কি চলন হয় উদ্ভিদের? স্পর্শের প্রভাবে কি উদ্ভিদের চলন হয়? হ্যাঁ হয়, অবশ্যই হয়। চলো দেখিনি আমরা। দেখো লজ্জাপতি তোমরা গাছ দেখেই থাকবে। দেখো এই যে লজ্জাপতির গাছ আছে, এর পাতাতে তুমি যদি স্পর্শ করো দেখবে ওরা কিন্তু মানে বন্ধ হয়ে যাবে বা মুদে যাবে বা জড়ো হয়ে যাবে। যেহেতু জড়ো হয়ে যাচ্ছে, নুড়িচুড়ি হয়ে যাচ্ছে, ওই জন্য এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটাকে আমরা সাধারণ ভাষায় কী বলি, যে গাছ নাকি লজ্জা লজ্জা পাচ্ছে, এই জন্য এই গাছের নাম হয়ে গেছে লজ্জাপতি গাছ। তাহলে লজ্জাপতি গাছের পাতাতে তুমি যদি স্পর্শ করো তাহলে সেটা কিন্তু সরে মানে নিজেকে গুটিয়ে নেবে, সরে যাবে, অর্থাৎ মুদে যাবে বা বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এই জন্য এই ধরনের চলনকে বলছি আমরা সিসমোনাস্টিক চলন। এটা কিসের প্রভাবে হলো? এই যে লজ্জাপতির যে চলন হলো, লজ্জাপতির যে চলন হলো, এই চলনটা কিসে কোন ধরনের তীব্রতার প্রভাবে হলো? স্পর্শের প্রভাবে। ঠিক আছে, স্পর্শের প্রভাবে হয়েছে। দেখো নেক্সট আরেকটা চলন আমরা পড়বো, সেটা হচ্ছে কেমোনাস্টিক চলন। এক্ষেত্রে রাসায়নিক পদার্থ দায়ী হবে। কীরকম রাসায়নিক পদার্থ চলো দেখে নিই। দেখো তোমরা কি কখনো শুনেছো যে উদ্ভিদ প্রাণী ভক্ষণ করে, অর্থাৎ উদ্ভিদ মানে প্রাণীদের খায়, পতঙ্গ খায়? তোমরা অবাক হয়ে যাবে না যে উদ্ভিদের কবে থেকে দাঁত হতে শুরু করলো, গাছেদের কবে থেকে দাঁত হতে শুরু করলো যে তারা চিবিয়ে চিবিয়ে মাংস খাবে প্রাণীর, পতঙ্গের। দেখো ব্যাপারটা ঠিক এরকম নয়, আবার এরকমও। চলো দেখিনি ব্যাপারটা কীরকম। দেখো সূর্য শিশির উদ্ভিদ একটা দেখেছো, দেখো সূর্য শিশির উদ্ভিদে দেখো তো আমি ছবিটা দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু কর্নারের দিকে দেখো ছবিটা আছে, এবং ছবির শেষের দিকে দেখো একটা পতঙ্গ আটকে গেছে। এক্ষেত্রে কি হয়, সূর্য শিশির উদ্ভিদের যে পাতার কোষিকাগুলো আছে সেগুলো কিন্তু পতঙ্গ, সেখানে যদি কোনো পতঙ্গ বা পোকা, যাই হোক পতঙ্গ যদি সেখানে আটকে যায় তাহলে সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। সেটা নিজে আস্তে আস্তে কিন্তু কোষিকাগুলো বন্ধ হয়ে যায়। এবার কোষিকাগুলো যখন বন্ধ হয়ে যাবে তখন পতঙ্গটা ওখান থেকে আর বেরোতে পারবে না, স্বাভাবিকভাবে না খেয়ে মারা যাবে। এবং না খেয়ে যখন পতঙ্গটা মারা যাবে তখন পতঙ্গের যে একটা পচা গলা অবস্থা তৈরি হবে, সেই রসটা কিন্তু সেই উদ্ভিদ খাবে। এই জন্য উদ্ভিদকে বলা হয় যে সেই উদ্ভিদ নাকি প্রাণী ভক্ষণ করে। ঠিক আছে, তাহলে কেমোনাস্টিক চলন কোনো রাসায়নিক পদার্থের তীব্রতার উপর নির্ভর করবে। বোঝা গেল? দেখো এক্ষেত্রে উদাহরণ কি, এক্ষেত্রে উদাহরণ হচ্ছে সূর্য শিশির উদ্ভিদ। বোঝা গেল? চলো তোমরা যদি বুঝতে না পেরেছো আমাকে বলবে, আমি আরও অন্যভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করব। দেখো এবার আমরা হরমোন নিয়ে দু চার কথা আলোচনা করব। দেখো হরমোন হচ্ছে এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ, যা কিন্তু কি করে, যার কাজ হচ্ছে কোষের বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে, যা কিন্তু এক কোষ থেকে আরেক কোষে রাসায়নিক বার্তা প্রেরণ করে। ওই জন্য হরমোনকে রাসায়নিক বার্তাবাহকও বলা হয়। বোঝা গেল? দেখো হরমোন কিন্তু মানবদেহেও পাওয়া যায়, আবার উদ্ভিদেও পাওয়া যায়। ঠিক আছে, প্রাণী দেহেও পাওয়া যায়, আবার কিন্তু উদ্ভিদেও পাওয়া যায়। এই জন্য এই হরমোনের এই জন্য এই হরমোনকে কিন্তু আমরা দুইভাবে ভাগ করি, একটা হচ্ছে প্রাণী হরমোন আর একটা হচ্ছে উদ্ভিদ হরমোন। চলো দেখি না আমরা। দেখো উদ্ভিদ হরমোন, যে হরমোন উদ্ভিদ দেহে পাওয়া যাবে সেগুলোকে আমরা কি বলবো, সেগুলোকে আমরা বলবো উদ্ভিদ হরমোন। এবং একইভাবে যে হরমোন প্রাণী দেহে পাওয়া যাবে সে হরমোনকে আমরা বলবো প্রাণী হরমোন। দেখো এবার আমরা উদ্ভিদ হরমোন সম্পর্কে পড়ব। উদ্ভিদ হরমোন সম্পর্কে আমরা জানবো। দেখো উদ্ভিদ হরমোনের মধ্যে প্রথমেই আমরা যে হরমোন সম্পর্কে জানবো সেটি হচ্ছে অক্সিন হরমোন। দেখো অক্সিন হরমোন মূলত উদ্ভিদের অগ্রভাগে পাওয়া যায়। ঠিক আছে, অগ্রভাগে পাওয়া যায়। দেখো অক্সিন যে হরমোনটি আছে, এই অক্সিন হরমোনের যদি রাসায়নিক নাম পরীক্ষায় তোমাদের জিজ্ঞেস করে তাহলে তোমরা বলবে এই রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। মনে থাকবে অবশ্যই। চলো এবার আমরা দেখব যে এই যে অক্সিন হরমোন এর কাজ কি। দেখো এর মূলত দুটি কাজ নিয়ে আমি আলোচনা করব, যে দুটি একদম বেশ ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো অক্সিন হরমোন কি করে, অক্সিন হরমোন কিন্তু অগ্রস্ত প্রকটতা ঘটায় এবং পার্শ্বীয় মুকুল, এই পার্শ্বীয় মুকুলে বৃদ্ধি ব্যাহত করে। ব্যাপারটা ঠিক বোঝা গেল না তো? চলো দেখো প্রথমে জেনে নাও যে অগ্রস্ত প্রকটতা কি। দেখো অগ্রস্ত প্রকটতা হচ্ছে উদ্ভিদের অগ্রভাগের বৃদ্ধি। ঠিক আছে, তাহলে অক্সিন যেহেতু অগ্রস্ত প্রকটতা ঘটাচ্ছে, তার মানে অক্সিন উদ্ভিদের অগ্রভাগের বৃদ্ধি ঘটাচ্ছে এবং পার্শ্বীয় যে মুকুল, কাক্ষিক যে মুকুল, সেই মুকুলের বৃদ্ধিকে ব্যাহত করছে, সেই মুকুলের বৃদ্ধিকে বন্ধ করে দিচ্ছে। চলো আমরা উদাহরণের সাহায্যে দেখি। দেখো এইখানে তোমরা একটা গাছের ডাল দেখতে পেয়েছো, একটা গাছ দেখতে পেয়েছো, সরি এটা গাছ হিসেবে তোমরা ভাবো, গাছ দেখতে পেয়েছো যার অগ্রমুকুল আছে এবং কাক্ষিক মুকুল আছে। আমি একবার পেন নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই।
দেখো এইটা হচ্ছে অগ্রমুকুল, এইটা হচ্ছে অগ্রমুকুল, এবং এইটা হচ্ছে, এইগুলো হচ্ছে কাক্ষিক মুকুল। ঠিক আছে, বোঝা গেল? দেখো তাহলে এখানে অগ্রমুকুল আছে, কাক্ষিক মুকুল আছে। দেখো এইখানে, এখানে তোমরা দেখো এখানে কাক্ষিক মুকুলগুলো কি খুব বড় বড় হয়েছে? না, জাস্ট বেরিয়েছে। ঠিক আছে, নেক্সট ছবিটা দেখো। দেখো নেক্সট ছবিতে কি করা হয়েছে, অগ্রমুকুলকে কেটে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু অক্সিন আর নেই। বোঝা গেল? এখানে কিন্তু অগ্রমুকুলকে কেটে বাদ দেওয়া হয়েছে। দেখো যেই অগ্রমুকুলকে কেটে বাদ দেওয়া হয়েছে, তেমনই দেখো, দেখো এই যে কাক্ষিক মুকুলগুলো দেখো কেমন বড় বড় হয়ে গেছে। দেখো যেহেতু এই অগ্রভাগটাকে কেটে এই দেখো কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, সেই জন্যই এই যে কাক্ষিক মুকুল বা পার্শ্বীয় মুকুল এগুলোর কিন্তু বৃদ্ধি হয়েছে। তাহলে অক্সিন দেখো, অক্সিন পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি কীভাবে ব্যাহত করবে বা দেখাবো তোমাকে। চলো তোমাদেরকে দেখাবো এবার যে অক্সিন কীভাবে পার্শ্বীয় মুকুলের যে বৃদ্ধি সেটাকে ব্যাহত করছে। দেখো এখানে, এখানে প্রথমে বলছি আমি অক্সিন অগ্রস্থ প্রকটতা ঘটাচ্ছে, অর্থাৎ অক্সিন কিন্তু উদ্ভিদের অগ্রভাগের বৃদ্ধিকে ত্বরান্বিত করছে, অগ্রভাগের বৃদ্ধি ঘটাবে। দেখো দেখো এখানে যেটা আমি দেখাবো বললাম আর একটা ছবি, সেটা আমি নিয়ে আসি, তবে বুঝতে পারবে ভালো করে। দেখো এবার বুঝতে পারবে ভালো করে। দেখো এখানে বলা হচ্ছে অক্সিন অগ্রস্থ প্রকটতা ঘটাচ্ছে, অর্থাৎ অক্সিন উদ্ভিদের অগ্রভাগের বৃদ্ধিকে ত্বরান্বিত করছে। দেখো এইখানে কিন্তু আমি কেটে বাদ দিয়েছি অগ্রভাগ, অর্থাৎ এখানে অক্সিন নেই। অক্সিন যেহেতু নেই, তাই এখানে এই যে কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটেছে। ঠিক আছে, দেখো এইখানে কিন্তু আমি কিন্তু অক্সিন প্রয়োগ করছি। দেখো এইখানে কিন্তু আমি অক্সিন প্রয়োগ করছি, এই জায়গাতে আমি অক্সিন প্রয়োগ করছি অগ্রভাগে। তাহলে অগ্রভাগে দেখো আবার অক্সিন চলে এলো, যেই অক্সিন চলে এলো সেই অগ্রভাগের বৃদ্ধি কিন্তু হতে শুরু করবে, এবং কি হবে দেখো এইখানে কাক্ষিক মুকুল বা পার্শ্বীয় মুকুলগুলো কেমন বড় বড় হয়েছিল, এখানে কি আর বড় বড় হয়েছে? না, এখানে দেখো তেমন ছোট হয়ে গেছে, এখানে কিন্তু বড় হবে না। ছোট তো হবে না, মানে যেগুলো বড় হয়ে গেছে সেগুলো তো বড় হয়ে যাবে। নেক্সট যেগুলো বেরোবে সেগুলো আর বেরোবে না। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এখানে, এখানে দেখো যেমনই আমি অক্সিন প্রয়োগ করলাম এই অগ্রভাগে, তেমনই দেখো এই যে কাক্ষিক মুকুলগুলো আছে, এই যে পার্শ্বীয় যে মুকুলগুলো আছে সেগুলোর বৃদ্ধি কিন্তু ব্যাহত হলো। তাহলে বোঝা গেল যে অক্সিন পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিকে ব্যাহত করে। এবং আমরা কি করে জানবো যে অক্সিন অগ্রমুকুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে? দেখো এই যে তোমরা এই উদাহরণে তোমরা বুঝে নেবে যে এখানে, এখানে অক্সিন, দেখো এখানে অক্সিন ছিল না, এখানে দেখো এখানে অগ্রমুকুলের কোনো বৃদ্ধি ঘটেনি। এখানে যেহেতু আমি অক্সিন কেটে দিয়েছি, অক্সিন অগ্রভাগে থাকে, দেখো অক্সিন কেটে দিয়েছি, এটা কি আর বেড়েছে? না। তখন তখন কি বৃদ্ধি পাচ্ছিল? তখন কিন্তু এই কাক্ষিক মুকুল বৃদ্ধি পাচ্ছিল, এইদিকে কাক্ষিক মুকুল বৃদ্ধি পাচ্ছিল। এই যে অগ্রমুকুল এটা বৃদ্ধি পাচ্ছিল না। যেই আমি এখানে অক্সিন প্রয়োগ করব, তখনই কিন্তু কী হবে, তখন এই কাক্ষিক মুকুলের বৃদ্ধি কিন্তু ব্যাহত হয়ে যাবে। তখন কোনটা বৃদ্ধি পাবে? এই অগ্রমুকুল বৃদ্ধি পাবে। বোঝা গেল? তাহলে অক্সিন কি করছে? অক্সিন অগ্রস্থ প্রকটতা ঘটাচ্ছে, অর্থাৎ অক্সিন উদ্ভিদের অগ্রভাগের বৃদ্ধিকে ত্বরান্বিত করে, এবং একই সঙ্গে কি করে, এবং অক্সিন পার্শ্বমুকুলের বৃদ্ধিকে ব্যাহত করে, অর্থাৎ অক্সিন কাক্ষিক মুকুলের বৃদ্ধিকে ব্যাহত করে। বোঝা গেল? দেখো নেক্সট আমরা চলে যাব। দেখো নেক্সট আমরা ট্রপিক চলন। দেখো নেক্সট আমরা যেটা পড়বো যে উদ্ভিদে, দেখো এখানে একটা কি পড়লাম আমি, এখানে পড়লাম যে উদ্ভিদে, অক্সিনের প্রথম কাজ কি? প্রথম কাজ কি? অগ্রস্থ প্রকটতা ঘটাচ্ছে এবং পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিকে ব্যাহত করছে। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করবে। অক্সিন কিন্তু ট্রপিক চলন নিয়ন্ত্রণ করবে। সেটা কী ধরনের ট্রপিক চলন? দেখো দুই ধরনের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করবে। সেটা কি কি? একটা হচ্ছে ফটোট্রপিক চলন, আর একটা হচ্ছে জিওট্রপিক চলন। এই চলন দুটি কি, কাকে বলে, এগুলো কিন্তু আমরা ফার্স্ট পার্টে পড়েছি। সুতরাং তোমরা প্রথম ভিডিওটা দেখে নেবে যদি না দেখে থাকো। তাহলে অক্সিন দুই ধরনের চলন নিয়ন্ত্রণ করে, একটা হচ্ছে ফটোট্রপিক চলন, আর একটা হচ্ছে জিওট্রপিক চলন। আমরা কিন্তু আজকে ছোট করে বুঝে নেব যে এই চলন কীভাবে নিয়ন্ত্রণ করছে এই চলন। অক্সিজেন যে এই ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে সেটা কিভাবে, সেটা আমরা আজকে ছোট্ট কিছু জিনিসের মধ্যে দেখে নেব। চলো ছোট্ট একটা ছবির মাধ্যমে আমরা সেটা বুঝবো আজকে, বেশি বড় করব না আজকে। চলো দেখো, যদি তোমরা জিনিসটা বুঝতে চাও, দেখো বইয়ে অনেক বড় করে দেওয়া থাকে, বুঝতে পারবে না, কিন্তু আমি কিছু কিওয়ার্ডস তোমাদেরকে বলে দিচ্ছি। কিওয়ার্ডসের অর্থ হচ্ছে কিছু কিছু গুরুত্বপূর্ণ ছোটো ছোটো জিনিস, যেগুলো কিন্তু তোমরা যদি জানো তবেই কিন্তু ঘটনাটি বুঝতে পারবে, নয়তো পারবে না। চলো কী কী জিনিস দেখো, প্রথমে তোমাদেরকে জানতে হবে যে আলোর বিপরীতে অক্সিজেন বেশি সঞ্চিত হয়, অর্থাৎ আলো যেদিকে অক্সিজেন তার বিপরীত দিকে বেশি সঞ্চিত হবে। নেক্সট আরেকটা যেটা হচ্ছে যে কাণ্ড বেশি অক্সিজেনে বৃদ্ধি পাবে। কাণ্ডতে যদি অক্সিজেন বেশি থাকে তবেই কাণ্ড বৃদ্ধি পাবে, কাণ্ডতে যদি অক্সিজেন কম থাকে কাণ্ড বৃদ্ধি পাবে না। দেখো মূলের ক্ষেত্রে পুরোটা উল্টো, মূলের ক্ষেত্রে অক্সিজেন যদি কম থাকে তবেই বৃদ্ধি পাবে, আর অক্সিজেন যদি বেশি থাকে তাহলে কিন্তু মূল বৃদ্ধি পাবে না।
ঠিক আছে? এই কিওয়ার্ডস 3টে তোমরা কিন্তু মনে রাখবে। চলো আমরা নেক্সটে যাই। দেখো, এখানে আমরা পুরো ব্যাপারটা বুঝবো একটু। যদি আজকে বুঝতে না পারছো কোনো অসুবিধা নেই, আমি নেক্সট ভিডিওতে আবারও একবার বলে দেবো। দেখো, প্রথমে কি বললাম আমি, যে আলোর বিপরীতে অক্সিজেন বেশি সঞ্চিত হয়। আমি এখানে পেনটা নিয়ে নিই। দেখো, এইখানে আলো আছে, এইখানে আলো আছে, এইদিকে আলো আছে। তার মানে কি? তার মানে অক্সিজেন এই সাইডটাতে সঞ্চিত হওয়ার বেশি কথা, মানে বেশি সঞ্চিত হওয়ার কথা। ঠিক আছে? আমি কি বললাম প্রথমে, যে আলোর বিপরীতে অক্সিজেন বেশি সঞ্চিত হবে। যেহেতু আলো এইদিকে, তাই অক্সিজেন এই সাইডটাতে সঞ্চিত হবে। এই সাইডটাতে, বোঝা গেল? এই সাইডটাতে অক্সিজেন সঞ্চিত হবে বেশি করে, এই সাইডটাতে। এই সাইডটাতে অক্সিজেন বেশি করে সঞ্চিত হবে। বোঝা গেল? আর প্রথমে বলে রাখি, এটা হচ্ছে কাণ্ডের অগ্রভাগ, এটা হচ্ছে মূলের অগ্রভাগ। ঠিক আছে? এটা হচ্ছে মূল, এটা হচ্ছে কাণ্ডের অগ্রভাগ। ঠিক আছে? আর আমি আবারও বলছি, প্রথমটা যেটা বললাম, যে যেহেতু এইদিকে আলো আছে, তাই অক্সিজেন এই সাইডটাই বেশি সঞ্চিত হবে। কারণ এখানে বলেই দেওয়া হয়েছে যে আলোর বিপরীতে অক্সিজেন বেশি সঞ্চিত হবে। বোঝা গেল? ঠিক আছে? দেখো, তাহলে নেক্সট যেটা কিওয়ার্ডস যেটা ছিল, যে কাণ্ডে, মানে যে কাণ্ড আছে, যে কাণ্ড বেশি অক্সিজেনে বৃদ্ধি পাবে। অক্সিজেন যদি বেশি হয় কাণ্ডতে, তাহলে কিন্তু কাণ্ড বৃদ্ধি পাবে। দেখো, আমি এগুলো মিটিয়ে দিই, ভালো বোঝা যাবে। সব ইরিজ করে দিলাম এগুলো আমি। দেখো, দেখো 2 নম্বরের পয়েন্টটা দেখো। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে কাণ্ড বেশি অক্সিজেনে বৃদ্ধি পায়। দেখো, তাহলে কাণ্ডের এই সাইডটাতে বেশি অক্সিজেন আছে, কাণ্ডের এই সাইডটাতে। তাহলে এই সাইডটা বৃদ্ধি পেয়ে এরকম হয়ে যাওয়া উচিত, এরকম হয়ে যাওয়া উচিত, তাই না? এই সাইডটা বৃদ্ধি পেয়ে এরকম হয়ে যাওয়া উচিত। দেখো, উচিত যেরকম হয়ে যাওয়া উচিত ছিল, দেখো হয়ে গেছে। দেখো, এদিকে অক্সিজেন বেশি ছিল, কাণ্ড দেখো এরকম হয়ে গেছে। ঠিক আছে? কাণ্ড এরকম হয়ে গেছে। কিসের প্রভাবে হলো? আলোর প্রভাবে। ওই জন্য একে বলা হচ্ছে ফটোট্রপিক চলন। বোঝা গেল? যেহেতু আলোর প্রভাবে হচ্ছে। দেখো, তাহলে বোঝা গেল? দেখো, নেক্সট আমরা পড়বো এবার মূল, মানে মূলকে নিয়ে পড়বো এবার। এবার আমরা দেখো, মূলের ক্ষেত্রে ব্যাপারটা পুরো উল্টো। দেখো, আমি বলেছিলাম আলো এইদিকে, আলো এইদিকে, তাই বেশি অক্সিজেন সঞ্চিত হয়েছে বিপরীত দিকে। ঠিক আছে? তার অর্থ, তোমরা দেখো আমি মিটি দিয়ে বলছি, তার অর্থ এই দিকে কিন্তু, এই সাইডটায় কিন্তু অক্সিজেন কম সঞ্চিত হওয়ার কথা, এই সাইডটাতে। ওই জন্য দেখো কম অক্সিজেন লেখা আছে মূলের। এটা আমি যদি মূল ধরি নিচেরটাকে, তাহলে দেখো, তাহলে এই সাইডটায় অক্সিজেন কম আছে, এই সাইডটায় কম অক্সিজেন আছে। দেখো লেখা আছে কম অক্সিজেন। কারণ কম অক্সিজেন কেন? কারণ আলো তো এই সাইডে আছে, আর অক্সিজেন বেশি হওয়ার কথা কোন দিকে? আলোর বিপরীত দিকে, অর্থাৎ এই দিকে অক্সিজেন বেশি হওয়ার কথা। ঠিক আছে? যেহেতু আলো এই দিকে আছে, তাহলে এখানে অক্সিজেন কম। ঠিক আছে? যেহেতু অক্সিজেন কম, আর এখানে বলা হয়েছে যে মূল কম অক্সিজেনেই বেশি বৃদ্ধি পায়, মূল কম অক্সিজেনেই বেশি বৃদ্ধি পায়। এই জন্য দেখো বৃদ্ধিটা এই দিকে হয়ে গেছে, এই দিকে হয়ে গেছে বৃদ্ধিটা। বৃদ্ধিটা এই সাইডে হয়েছে, কারণ এই সাইডে আছে কম অক্সিজেন। ঠিক আছে? এই সাইডে আছে কম অক্সিজেন। বোঝা গেল? দেখো, তোমরা এটাই ভালোভাবে বোঝো। নেক্সট দিন তোমরা যদি এতটুকু বুঝতে না পারো আমাকে বলবে, আমি নেক্সট দিন এটাকে আরও ভালো করে বুঝিয়ে দেবো। আজকে আর বেশি বড় করলাম না, তোমরা এতটুকুই বুঝে রাখো। ঠিক আছে? দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।